অসত্য কিভাবে বলে, নিজেকে লুকিয়ে কিভাবে বনে যায় সাধু পুরুষ। সেই সময় 10 ক্লাসে উঠে গেছে, তখন প্রেমে পড়ি নাই। প্রেমে পড়ার কথাটা বলছি এই কারণে, প্রেমে পড়ার পর বাংলাদেশের সিনেমা টেনেমা আমাকে আর টানে নাই। প্রেমে পড়ে আমি কতটা শ্রদ্ধাচারী হয়ে গিয়েছিলাম আর চলে গিয়েছিলাম অন্য এক পৃথিবীতে। আমি যেন একই সাথে 2 পৃথিবীতে বসবাস করতে থাকি সেই সময়। যাই হোক, প্রেম নিয়ে বলতে চাই না, বলতে চাচ্ছি বাংলাদেশের সিনেমা নিয়ে, বিশেষ করে বাংলাদেশের অশ্লীল সিনেমা নিয়ে। আমি কি করে অস্বীকার করব সেই কৈশোরের ঘান লাগা বয়সে তখনও শিখি নাই শরীরের অবিজ্ঞান। স্কুল পালিয়ে 2-1টা সিনেমা আমিও দেখেছি চুপিসারে। তো আমরা বলি 90 দশকের শেষ দিকে আমাদের সিনেমা অশ্লীলতার দিকে চলে গেছে। অশ্লীল সিনেমার পরিচালক খ্যাত মোহাম্মদ হোসেন বলেছিলেন, অশ্লীলতা বলে কিছুই নেই। আমি তার সাথে একমত নই, কারণ আমার কাছে সেই সময়কার ডিপজলের চোখে তাকানো কথাবার্তার স্টাইলই অশ্লীল বলে মনে হয়েছে। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব অশ্লীলতা বিষয় নিয়ে। আসলে খারাপ না হয় খারাপই, ভালো তখন কোথায় ছিল। হ্যাঁ ভিউয়ার্স, সেই বিষয়ের উপরই চমকপ্রদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। খারাপ না হয় খারাপই, ভালো তখন কোথায় ছিল। আমাকে ক্ষমা করবেন, নারীর শরীরকে আমার কখনো অশ্লীল মনে হয়নি। অশ্লীল মনে হয়েছে শরীরের উপস্থাপনাকে। যেমন কোনো এক সিনেমায়, নাম ভুলে গেছি, নায়ক মেহেদি আর নায়িকা নিশি কোনো এক গানের দৃশ্যে একটা বালিশকে দুজনে 2 পায়ের মাঝখানে রেখে এমনভাবে টানাটানি করেছিল যে দেখে মনে হয়েছিল অশ্লীল। অথচ নিশি খুব সুন্দর একটি মেয়ে। চুম্বন বা যৌনতা তো অশ্লীল নয়। পৃথিবীর সিনেমায় এইসব কত শত দৃশ্যে শিল্প হয়ে উঠেছে। অথচ বাংলাদেশের সেই সময়কার সিনেমায় যে নগ্ন দৃশ্যগুলো ছিল সেইগুলো সত্যিকার অর্থেই অশ্লীল হয়ে ওঠে। এর কারণ এদেশের মানুষ কখনোই যৌনতাকে প্রকাশে নিতে শেখেনি। সব প্রকাশ করতে না পেরে আকারে ইঙ্গিতে বোঝাতে গিয়ে সুরসুরির মতো অশ্লীল হয়ে গেছে। না হলে নিশা কোটারির চেয়ে কোনো অংশেই কম ছিল না আমাদের নিশি। আমি যদি বলি 1990 সালে মুক্তিপ্রাপ্ত শহীদুল ইসলাম খোকনের বিপ্লব সিনেমায় অশ্লীল দৃশ্য ছিল, বিশ্বাস করবেন কি? দৃশ্যটা এই রকম, নায়ক রুবেল এন্ডোকিশোরের কণ্ঠে ঠোঁট মেলাচ্ছেন, 1 নম্বর দুধের লাগি জিভ করে লক লক। রুবেল নায়িকা জিনাতের ওড়না টেনে ধরে 2 স্তনের দিকে জিভকে লক লকিয়ে দেয়। দৃশ্যটা মূলত অশ্লীল। 1994 সালে মুক্তি পাওয়া শেষ খেলা ছবিতে চম্পার ক্লিপে দেখা যায় একটা দৃশ্য। তারপর বাংলার কমান্ডো সিনেমার শিল্পীর বৃষ্টি ভেজা দৃশ্য, কিংবা অবুজ দুটি মন সিনেমায় চাঁদনির সুইমিং স্যুট পরা কিছু অশ্লীল মনে হয়নি। তো অনেকেই বলতে শুনি বাংলাদেশের সিনেমায় নায়িকা অঞ্জুর নাচে অশ্লীলতা ছিল। যদিও আমি 90-এর পরবর্তী সিনেমা নিয়ে মূলত কথা বলতে চাই, তথাপি আমি এই ব্যাপারটিকে অস্বীকার করতে চাই। আমার মনে হয় অঞ্জু নয়, নায়ক জাবেদের নাচের ভঙ্গির চেয়ে অশ্লীল আর কিছুই হতে পারে না। অঞ্জুর প্রসঙ্গে যেহেতু এসেছি, এইখানে এইটুকু বলে ফেলতে চাই, বেদের মেয়ে জ্যোৎস্না বাংলাদেশের সিনেমা জগতের সবচেয়ে হিট সিনেমা। এই হিট হওয়ার পেছনে 3টি বিষয়কে আমি সামনে রাখতে চাই। বলে রাখি, সিনেমা আমি দেখি নাই, না দেখেই আমি এই মন্তব্য করতে চাই। ছবিটা যখন মুক্তি পায় আমার বয়স তখন হয়তো 5 বছর। তখন আমি গ্রামে থাকি। আমার মনে আছে সেই সময় একটা রটনা ছড়িয়ে পড়েছিল আমাদের এলাকায়। পরে শুনেছি এমন রটনা প্রায় সব এলাকাতেই ছড়িয়েছিল। সেই সিনেমা চলার সময় অঞ্জু ঘোষের বিনের শব্দে সিনেমা হলে সাপ চলে এসেছে, এমন রটনা আমি শুনেছি ফুলপুর, পূর্বধলা, ঈশ্বরগঞ্জে। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে, সেই সময় আমার বাংলা গ্রামের মুজিব পরদেশি ছিলেন অত্যন্ত জনপ্রিয়। তো বেদের মেয়ে জ্যোৎস্নায় আমি বন্দি কারাগারে গানটা আগে থেকেই মানুষের কাছে জনপ্রিয় ছিল। ফলত এই গান মুজিব পরদেশি বেদের মেয়ে জ্যোৎস্নাকে সুপারহিটে পরিণত হতে সাহায্য করেছে। আর শেষ বিষয় সেটি হচ্ছে, তা হলো সিনেমার পোস্টার। ফোনা তোলা সাপের সামনে দাঁড়ানো অঞ্জু যেন আর এক ফোনা তোলা সাপ, কেবলই আকর্ষণ করে সবল খেতে। যাই হোক, বলেছিলাম বাংলাদেশের সিনেমার অশ্লীল যুগ নিয়ে। আমি মনে করি বাংলাদেশের সিনেমা নষ্ট হয়ে যাওয়ার পিছনে অশ্লীলতার কোনো দায় নাই। অশ্লীলতা ছিল টিকে থাকার একটা প্রচেষ্টা। আসলে সিনেমাই ছিল না আমাদের, সিনেমা জগৎ দখল করে রেখেছিল দুর্বৃত্তরা। ওদের না ছিল শিল্পবোধ, না ছিল রুচিবোধ। 2000 সাল পর্যন্ত ওরা বস্তা পচা বানিয়েছে, মানুষ দেখেছে, কারণ তার আর কোথাও যাওয়ার জায়গা ছিল না। যখন মানুষ হাতের কাছে বিনোদন পেয়েছে,
স্যাটেলাইট টেলিভিশন ঘরে ঘরে বিদেশি সিনেমা দেখে ফেলেছে, তখন কেন দেখবে মানুষ নতুন গল্পহীন এইসব সিনেমা বছরের পর বছর? কিছুটা উন্মুক্ত শরীর দেখানোর মৃত্যুর মুখে সুপারহিট হয়ে যাওয়ার পর এই ধরনের সিনেমা নির্মাণ হতে থাকে। রানী কেন ডাকাত, জবরদখল, রাজা, মরণ কামড় ইত্যাদি এইসব সিনেমার গল্প ভারতীয় সিনেমা থেকে টুকরিফাই করা। আর এইসব সিনেমার কারণে মন নায়িকাদের মাঝে 1 নম্বর চলে আসেন। মৌসুমী, শাবনূর, পূর্ণিমা ছিটকে পড়েন। কথিত অশ্লীল ছবিগুলোর মাঝে দেখলাম শান্ত কেন মাস্তান সবচেয়ে হিট। শান্ত কেন মাস্তান ছবির মূল নায়ক মান্না হলেও এই সিনেমায় হিটের পিছনে ছিলেন হুমায়ুন ফরিদি ও নাসরিন। আমরা সেটাকে অশ্লীলতা বলেছি, সেটার শিল্পীতে সূচনাকারী পুরুষ চরিত্র হুমায়ুন ফরিদি। রাঙা বউ সিনেমায় তিনি যেভাবে ঋতুপর্ণার নাভিমূল থেকে সেমারস পান করে নেন, বাংলাদেশের সিনেমায় এমন দৃশ্য আগে কেউ দেখেছে বলে মনে হয় না। হুমায়ুন ফরিদি শিল্পী ছিলেন হেতু আর এইসব চরিত্রের সাথে মিশে যায়, তিনি উতরে যান। কিন্তু ডিপজল, যার সমস্তটাই অস্থির, সে যখন বলে পুত করে দেব কিংবা সিস্টেম করে দেব, তখন সেটা অশ্লীলতার হয়ে ওঠে। কোনো সিনেমায় মুনমুনের চেয়েও খোলামেলা হয়ে ওঠেন পপি। তবে বলে রাখা ভালো, মুনমুন আদেতেও খোলামেলা ছিলেন না যতটা ছিলেন ময়ূরী। শব্দটা খোলামেলা না বলে অন্য কিছু একটা বলতে পারলে ভালো হতো। প্রথম দিকে পপি ছিলেন সুন্দর, যেমন লাল বাদশা সিনেমায় কিংবা হিরাসনি পান্নায়, কিন্তু ক্রমশই পপি মুটিয়ে যান এবং বস্তির রানী সুরাইয়াতে আপনারা যদি দেখতে রুচি হয় তাহলে দেখবেন কি একটা অবস্থা। কারোর কাছে কি আমি শুনেছি কিংবা আমি ভেবেছিলাম কিনা মুনমুন ময়ূরী আসলে মোটা নায়িকার চাহিদা বেড়ে যায়? এর কারণ তখন যে দর্শক শ্রেণীর সিনেমা হলে অবশিষ্ট ছিল তাদের কাছে মোটা নায়িকারাই প্রিয় ছিল। যেহেতু তাদের ঘরে থাকা নারীটি মেদহীন, সেহেতু মেদময় নারী তাদের ফ্যান্টাসিতে থাকতে পারে। আপনারা অনেকেই আলেকজান্ডার বোকে অশ্লীল সিনেমার নায়ক হিসেবে চিহ্নিত করেন। আলেকজান্ডার বোর আগমন শহীদুল ইসলাম খোকনের হাত ধরে 1996 সালের লম্পট সিনেমায় আমরা তাকে দেখি। এরপর ম্যাডাম পলি। আলেকজান্ডার বো রুবেলের বিকল্প হয়ে দাঁড়াচ্ছিল, কিন্তু সময় তাকে গিলে ফেলে। সময়টাই এমন ছিল, কিছুটা শরীর দেখানোর ব্যাপারে সেপার চলে এসেছিল। প্রশ্ন হচ্ছে, খারাপ না হয় খারাপই ছিল, ভালো তখন কোথায় ছিল? আদেতেও ভালো যারা ছিল তারা ভালো আসলেই ছিল না, তারা মূলত টুকরিফায়ার, নকল সিনেমায় বানাতো। আমি বলতে চাই, কথিত অশ্লীল সিনেমার সময়ের সিনেমাগুলো অবিকৃতভাবে সংরক্ষণ করা হোক। ইতিহাসের কাছে একদিন এগুলো খুব প্রয়োজন হয়ে উঠবে। 90 দশকের সিনেমা নিয়ে কথা বলতে চেয়েছিলাম সময়, এরপর সিনেমা নিয়ে কথা বলতে একটু সময় নিতে চেয়েছিলাম। যদি সময় পাই পরবর্তীতে আরও কিছু কথা বলবো। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।